ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়স্বিত্বা প্রণমামি মুহুর্মুহুর। নমস্কার। আজ নিবেদিতার ভারত দর্শনের 288তম পর্ব। এই পর্বে প্রথমেই সমস্ত শত্রুমণ্ডলীকে আমার শ্রদ্ধা, নমস্কার, কৃতজ্ঞতা জানাই। শ্রদ্ধা, নমস্কার এবং কৃতজ্ঞতা জানানো যাদের প্রয়োজন, তিনি না থাকলে আপনাদের কাছে যার দ্বারা আমি পৌঁছাতে পারতাম না, তার নাম পানারাম চ্যানেল তথা পবিত্র সুর মহাশয়। তিনি তার অকৃত্রিম প্রয়াসে আপনাদের কাছে প্রতি রবিবার সকাল 6টায় পৌঁছে যায় নিবেদিতার ভারত দর্শন। তাকে আমি কুর্নিশ জানাই তার অদম্য প্রয়াসকে। আজ 288তম পর্ব নিবেদিতার ভারত দর্শনের। আজকের বিষয় নিবেদিতার সমাজ ভাবনা। বিশ্বের নারী সমাজে এক বিরল ব্যক্তিত্ব ছিলেন এই নিবেদিতা। ভারতের নারী সমাজের ইতিহাসে তিনি একটি ল্যান্ডমার্ক বলতে পারি। অতি প্রাচীন কাল থেকে আমরা পরিব্রাজকগণের কথা শুনেছি, যাদের রচনার মধ্যে মুদ্রিত আছে প্রাচীন ভারতের ইতিহাস। বৌদ্ধ পরিব্রাজক ফাহিয়েন আনুমানিক 337 থেকে 422 খ্রিস্টাব্দ পর্যন্ত এবং হিউয়েন সাং 602 থেকে 664 খ্রিস্টাব্দ এর কথা প্রসঙ্গে যারা অগ্রগণ্য, যারা বিদেশ থেকে ভারত ভূমিতে এসেছিলেন ভারতীয় সংস্কৃতির মৌলিকত্বকে খুঁজে নিতে, শ্রীচৈতন্য যুগে আমরা নিত্যানন্দ মহাপ্রভুকে পাই, যার পরিব্রজা জীবন অত্যন্ত সমৃদ্ধ। 19বিংশ শতাব্দীতে স্বামী বিবেকানন্দের পরিব্রাজক জীবনের পরিধি কম ছিল না। বস্তুত তিনি মনে করতেন পরিবহন হলো যথার্থ জীবনের পরিধি এবং শিক্ষার অঙ্গ। ইতিহাসের এই তালিকায় পরিব্রাজকের ভূমিকাতে নারী চরিত্রের দেখা আমরা কখনোই পাইনি। এক্ষেত্রে ভগিনী নিবেদিতা এক উল্লেখযোগ্য সংযোজক হতে পারেন। তিনি পরিব্রাজক হয়ে ভারতে আগমন করেননি, কিন্তু এসেছিলেন শিষ্যা হয়ে। কিন্তু গুরুর প্রেরণায় তিনি ভারতীয় সমাজ সংস্কৃতির অন্দরমহলে প্রবেশ করেছিলেন। ভ্রমণ করেছেন ভারতবর্ষ। শুধু তাই নয়, ভারতের জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন। ভারতকে জেনেছিলেন তার প্রত্যক্ষ অভিজ্ঞতার মাধ্যমে। ফুটফলস অফ ইন্ডিয়ান হিস্ট্রি গ্রন্থে নিবেদিতা বলছেন, শিক্ষার উদ্দেশ্যে দেশ ভ্রমণের গুরুত্ব অপরিসীম। অথচ তবুও একেই সব বলা যাবে না। এও সম্ভব যে সারা পৃথিবী ঘুরেও কিছুই লেখা হলো না, বা যা দেখা হলো সেটাই সত্য নয়। আসলে সেইটুকুই আমরা দেখি যা দেখার মতো প্রস্তুতি আমাদের মধ্যে রয়েছে। আমরা মনকে যেভাবে শিক্ষিত করি সেইভাবেই বস্তু বিচার করি বা দেখি, এর বাইরে আমরা বেরোতে পারি না। তাই দেশ ভ্রমণের আগে ভাবক্ষেত্রে প্রস্তুতির একটা প্রয়োজন চাই। চিন্তার শানিত ধার ও তীক্ষ্ণ বিশ্লেষণী ক্ষমতা। নিবেদিতা এই প্রস্তুতির জন্য একটা সমাজ সচেতন মনের কথা বলেছেন বারবার। তিনি এ প্রসঙ্গে খুব সুন্দর একটা শব্দ ব্যবহার করেছেন, সেটা হলো সোশ্যাল হ্যাবিট অফ থট, অর্থাৎ সমাজকে সঠিক চোখে বিশ্লেষণ করার একটা শক্তি। নিবেদিতাও সভ্যতা ও সংস্কৃতির বিবর্তনের ধারাকে সামনে রেখেই
ভারতীয় সমাজ ও তার সামাজিক ঘটনাগুলোকে, যে সোশ্যাল ফ্যাক্ট যেটাকে বলি, সেগুলোকে তিনি বিশ্লেষণ করেছেন। তার এই বিশ্লেষণের মধ্যে পরিণত হয়েছে সমাজতান্ত্রিক একটা দৃঢ় ভিত্তির মাধ্যমে। তাই নিবেদিতা ভারতের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন। বহু উল্লেখিত একটা বাক্য, যেটাকে সবাই বারবার ইউজ করেছেন, ব্যবহার করেছেন, কিন্তু এর প্রকৃত অর্থ কী? এর প্রকৃত অর্থ ভারতের সংস্কৃতির কাছে তিনি আনত হয়েছিলেন এবং সেই সংস্কৃতিকে অনুধাবন করে বিশ্বমঞ্চে উপস্থাপিত করেছিলেন। প্রখ্যাত সমাজবিজ্ঞানী কার্ল মার্কস তার সুবিখ্যাত গ্রন্থ এশিয়াটিক মোড অফ প্রোডাকশন, তাতে তিনি লিখছেন, যখন ভারতের অর্থনীতি ও সমাজ ভাবনাকে নেতিবাচক দৃষ্টিতে ব্যাখ্যা করেছেন, তখন সমাজবিজ্ঞানীরা তারই সঙ্গে সহমত হয়ে বলেছেন, ভারতবাসী ইহজাগতিক চিন্তনে ব্যর্থ, কারণ ভারতীয় জীবন দর্শন অতি জগৎমুখী। যে অতি জাগতিক চিন্তা তাকে গরুর খুরে আনত করে, হনুমানের পায়ে প্রণত করে, রথের চাকায় জীবন বিসর্জনের প্রাণিত করে, সেই জাতির মনে বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গির প্রবেশটা কোথায়? এরা পুতুল পুজো করে। সমাজ বিবর্তনের অনেক নিম্ন স্তরে এদের বাস। পাশ্চাত্যের এই সমাজ সমালোচনায় এবং এই সমালোচনার পটভূমিতে ভগিনী নিবেদিতার আগমন এবং প্রকৃত পর্যবেক্ষণের মাধ্যমে তার বিশ্লেষণ আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে রয়েছে। যে বিশ্লেষণের সার্থক ফসল হলো ফুটফলস অফ ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড দ্য ওয়েভ অফ ইন্ডিয়ান লাইফ গ্রন্থ দুটো। সেখানে নিবেদিতা ভারতীয় সমাজের বৈশিষ্ট্য অত্যন্ত প্রাঞ্জলভাবে বর্ণনা করেছেন এবং তা করেছেন সমাজবিজ্ঞানের পদ্ধতিগত চিন্তাধারার মধ্য দিয়েই। নিবেদিতা সমাজ ভাবনার বিস্তৃতি আলোচনা করার অনেকগুলো দিককে আমরা যদি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিচার করি, দেখব অনেক তথ্য আমাদের সামনে হাজির হবে, যেগুলো আমরা নিজেরা কখনো এই সমাজে বাস করেও সেই সামাজিক দৃষ্টিকোণে সেটুকুকে ঠাঁই দিতে পারিনি। আমরা তার আগে একটা জিনিস আলোচনা করা দরকার। আমাদের জানতে হবে নিবেদিতার তার সমসাময়িক সামাজিক পটভূমি এবং বৈশিষ্ট্যটা কী ছিল। এই সামাজিক পটভূমি ছিল প্রাচ্য পাশ্চাত্য সংস্কৃতির মিলন ক্ষেত্র। আবার শিল্প বিপ্লবের ফলে মধ্যযুগ থেকে আধুনিক যুগে উত্তরণ। নিবেদিতা নিজে বলেছেন, ভারতে আজকের সমস্যা হচ্ছে সম্পূর্ণভাবে আধুনিক যুগে উত্তরণ। বর্তমান যুগ হচ্ছে বিশ্ব সচেতনতার বাষ্প ও বিদ্যুতের আবিষ্কারের ফলে এখন অতি সাধারণ অভিযাত্রীর পক্ষেও সারা পৃথিবীতে খুঁটিয়ে দেখা সম্ভব। আধুনিক যুগের বাণিজ্যই তা সম্ভব করেছে। আধুনিক বিজ্ঞানও সেই চেষ্টায় ব্যাপৃত। বসার ঘরে আজকাল পৃথিবীর সব দেশের নিদর্শন দেখা যাচ্ছে। বলতে কি সমস্ত জগৎই আজ ভূগোল আর ইতিহাসের দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করা হচ্ছে। নিবেদিতার সমাজ বিষয়ক বক্তব্য যুগ সন্ধিক্ষণে একটা নতুন জায়গা করে নিয়েছে। শিল্প বিপ্লবের ফলে কিন্তু উৎপাদন ব্যবস্থা এসেছে বহুল পরিবর্তন এবং গতি। তার অর্থনীতির গতিশীলতার সঙ্গে সামাজিক সম্বন্ধ আছে অতি সুন্দর কাহিনী। অনেক চিন্তাভাবনার ফলশ্রুতি মানবিক সম্পর্কের নবতম ধারাকে স্মরণ রেখে নিবেদিতা তার সমাজ ভাবনাকে বক্তব্য করেছেন। নিবেদিতার আলোচনায়
সমাজকেন্দ্রিক ভারতকেন্দ্রিক ভাবনার অন্যতম দিক হলেও তা বিশ্ব সমাজে সুস্পষ্ট আভাস দানে ও তার পরিণতি নির্ণয়ে বিমুখ হয়নি। কিন্তু বস্তুত নিবেদিতার সামাজিক পটভূমি ও বিদেশের সমাজবিজ্ঞান বিষয়টা গড়ে ওঠার পটভূমি একটা মাত্র। ভারতে তখন বেথুন সোসাইটি গঠনের মাধ্যমে সমাজবিজ্ঞান চর্চার সূত্রপাত সবে শুরু হয়েছে। সমাজবিজ্ঞানের এই পটভূমিকার মধ্যেই নিবেদিতা ভারতে এলেন এবং স্বামী বিবেকানন্দের মাধ্যমে ভারতীয় সমাজের সঙ্গে পরিচিত হলেন। এর ফলে সৃষ্টি হলো সমাজ ভাবনার তার একটা নিজস্ব নতুন দৃষ্টিভঙ্গি। ভারতীয় সমাজকে তিনি সমাজ বিজ্ঞানের আলোয় বিচার করতে চাইলেন। এমনকি এ ব্যাপারে তিনি আশা করতেন তৎকালীন প্রখ্যাত সমাজবিজ্ঞানী প্যাট্রিক গেটিজের একটা অনুগামী দল গড়ে উঠবে, যারা বিজ্ঞানসম্মত উপায়ে ভারতীয় সমাজকে বিশ্লেষণ করতে সক্ষম হবে। নিবেদিতা যে যুগে ভারতে এসেছিলেন সেই যুগে পুরাতন ভারতীয় সংস্কৃতি ও চিন্তন যে তীব্রভাবে সমালোচিত হতো তা আমরা আগেই আলোচনা করেছি। এই সমালোচনার মূল ধারক ছিলেন খ্রিস্টান মিশনারিগণ। হিন্দু ধর্ম গরুকে পূজা করে, হনুমানকে পূজা করে, গঙ্গায় শিশু বিসর্জন দেন আর রথের চাকায় আহুতি দেয় তাদের দুর্মূল্য প্রাণ। কিন্তু এই জাতির কর্মপ্রবাহের পেছনে যে ভাবপ্রবাহ রয়েছে তা কেউ খুঁজে দেখতে চেষ্টা করেনি। ভগিনী নিবেদিতা সেটা চেষ্টা করেছিলেন। ভগিনী নিবেদিতার রচনায় আমরা ভারতীয় সমাজ চিন্তনের ক্ষেত্রে সেই ভাবপ্রবাহকে উঠে আসতে দেখেছি, যে ভাবপ্রবাহের কথা তৎকালের ভারতবাসী ও সম্যকভাবে উপলব্ধি করতে সক্ষম ছিল না। নিন্দা বাক্য শ্রবণে তাদের নিজ সমাজ হয়ে উঠেছিল অজ্ঞানের একটা পুটুলি। বিদেশি শাসন ভারতীয় অর্থনীতিকে ভেঙে দিয়েছিল একরকম। প্রাচীন গ্রাম্য সমাজ অর্থাৎ ভিলেজ কমিউনিটি তখন ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। তার থেকে জন্ম নিচ্ছে নতুন অর্থনৈতিক ব্যবস্থা। পরিবর্তনের এই ধারাটিও নিবেদিতা সমাজ আলোচনায় স্থান পেয়েছে। তিনি বলতেন, বর্তমান প্রজন্মের প্রপিতামহীরা ভারতীয় পূর্বপুরুষের মতো সুতো কাটত এবং সংসারের একটা বড় আনন্দ ছিল সুতো তাঁতির কাছে পৌঁছে দেয়া। সে সামান্য ফসলের বিনিময়ে সেই সুতো নিয়ে কাপড় বুনে দিত। হায়, আজ শৌখিন কাজ করে তাঁতি আর তার খরচ চালাতে পারছে না। তবে কমে গেলেও সূক্ষ্ম কাজের বিক্রি এখনও কিছুটা রয়ে গেছে। কিন্তু মেয়েদের রোজগার ব্যবহারের আটপৌরের শাড়ি অনেক দূরে ম্যানচেস্টার বা গ্লাসগোতে যন্ত্র তৈরি করেছে। এখানেও আধুনিক পরিবর্তন তার ভাগ্যকে সংকুচিত করেছে। সব দিকেই এরকম ক্ষতি দেখা যাচ্ছে। আরামের মান ক্রমশ উঁচু হচ্ছে। যে যুগে গ্রামের পাঠশালায় ছোট ছেলেরা মেঝের উপরে বালিতে লিখত, সে যুগে অনেক দিন আগে আমরা লক্ষ্য করেছি, আর সে যুগ এখন আর চলে যেতে বসেছে। তালপাতার পুঁথিও এখন স্মৃতিমাত্র। খাগের কলমের বদলে ইস্পাতের কলম, সস্তা কাগজ, মসৃণ লেখার কালি এখন সর্বত্র। সাবান হয়ে উঠেছে প্রয়োজনীয় বস্তু। পরিষ্কার করা, রান্না করা, এমনকি খাওয়ার জন্য ইউরোপীয় বাসন ব্যবহৃত হচ্ছে। বিশেষ ধরনের আসবাবপত্র পরিচিত হয়ে উঠেছে। প্রতিটি গ্রাম চোখে পড়ে, সেখানে কেরোসিন, টিন, আধুনিক কাঁচ ভারতবর্ষকে ইউরোপীয় বাণিজ্যের পরগাছা করেছে। পেটেন্ট আর কপিরাইটের
নিলয় ভেঙে লোকে যে কোনো নতুন সুবিধাকে গ্রহণ করেছে। গ্রামের কারিগরকে আর ডাকে না, সেকেলে বাসন ব্যবহারই করে না। সে যে বাসনই হোক, পিতলের কারিগরও নিঃশব্দে মেনে নিয়েছে যে পাত ইউরোপ থেকে আসে, সেগুলোই সস্তা। এক্ষেত্রে ভারতেরই বেশি ক্ষতি হয়েছে এবং সেটা আমাদের তুলনায়, অন্যদের তুলনায় অসহায় বোধ হয়েছে। তাছাড়া এসব বিষয় নিয়ে ভারতীয় জাতীয় পটভূমিকায় ভারতেও ভাবতে এখনো পর্যন্ত স্বীকার করেনি, বা সে কে উনি বলতে পারি। নিবেদিতার বক্তব্যের মধ্যে তৎকালীন অর্থনৈতিক পরিবর্তন, বিদেশি শোষণ ও তার ফলে ভেঙে যাওয়ার ছবিটা স্পষ্টভাবে নিবেদিতা আমাদের সামনে সাদা ক্যানভাসে এঁকে দেখিয়ে দিয়ে গেছেন। সব থেকে আশ্চর্য লাগে তার শেষের মন্তব্যটা। তিনি পরিবর্তন ভারতীয়দের ক্ষতি করেছে সব থেকে বেশি, কিন্তু তার জাতীয়ভাবে ভাবতে তারা শেখেনি। অর্থাৎ যে জাতীয় বোধে স্পষ্টভাবে সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনকে চিহ্নিত করা যায়, একত্রিত হয়ে যার বিরুদ্ধে মতামত প্রকাশ করা যায়, সেই জাতীয়তা বোধ তখনও জেগে ওঠেনি। এখানেও নিবেদিতার সমাজ পর্যবেক্ষণ ও বিশ্লেষণ অসাধারণভাবে ব্যক্ত হয়েছে। তিনি দেখেছেন প্রাচীন ঐতিহ্য ও শিল্প এখনও টিকে আছে ভারতীয়দের কিছুটা রক্ষণশীল মনোভাবের জন্যই। কারণ কেউ যদি তাকে বন্ধুকে কিছু বিদেশি বস্তু উপহার দেয়, তবে তা শিষ্টাচার বলে গণ্য এখন আর হয় না। উপহারের জন্য ভারতীয় বস্ত্রদানই রীতিসম্মত। ফলে শিল্প ক্ষয়িষ্ণু হয়েও একেবারে নষ্ট হয়ে যায়নি। তা থেকে আজ অবধি সেটা কিন্তু টিকে আছে। এর সঙ্গে নিবেদিতার আর একটা বিষয়ে গুরুত্ব দিয়ে তিনি জানিয়েছিলেন, তার মতে এই অর্থনৈতিক শোষণের সঠিক ও কার্যকরী প্রতিবাদ আসতে পারে, কারণ নিবেদিতার ভাষায় মেয়েরাই ক্রেতা এবং ব্যবহারকারী। তারাই সংগঠিত সামাজিক ও ধর্মীয় পথ দিয়ে কারিগরদের কাছে পৌঁছায়। একবার জাতীয় চেতনার অর্থাৎ ন্যাশনাল যে কনসাসনেস, তার কাছে পৌঁছতে পারলে এর বিরুদ্ধে কোনো রাজনৈতিক বা ব্যবসায়িক প্রবঞ্চনায় সফল হতে পারবে না। তাহলে নিবেদিতার মতে নারী হলো সমাজের প্রথম হাতিয়ার, যার মাধ্যমে সমাজে নীরবে পরিবর্তন আনতে পারা যেতে পারে। এর সঙ্গে নিবেদিতার সামাজিক বিদ্রোহের শ্রেণীগুলোকেও চিহ্নিত করে তিনি দেখিয়ে দিয়ে গেছেন। যদি জনসাধারণ, নারী, পুরোহিত, পণ্ডিত, সমাজপতি, শ্রমজীবী সকলেই এটা বুঝতে পারত এবং কাজে পরিণত করতে সক্ষম হতো, তাহলে সমস্যার এতদিনের সমাধান হয়ে যেত। এমন কোনো বিপদ ঘটত না যার থেকে ভারতকে বাঁচানোর প্রয়োজন দেখা দিত। আসলে ভারতীয় সমাজের পরাধীনতা, বৈদেশিক শোষণের থেকে মুক্তি লাভের জন্য নিবেদিতা জাতীয় চেতনার উন্মেষকে প্রধান মাধ্যম বলে মনে করতেন। জাতীয় চেতনা থাকলে ভারতীয়গণ তবেই নিজেরাই বিদেশি দ্রব্য কিনবে না, ফলে তাদেরকেও ব্যবসায়িক উপনিবেশে পরিণত করতেও সক্ষম হবে না, হতে পারেই না। ভারতীয়গণ বিদেশি দ্রব্যকে ব্যবহারযোগ্য করেছেন বলেই অর্থনীতির ভাঙন হয়েছে। এই সচেতনতা আনতে আহ্বান করেছেন নিবেদিতা। নিবেদিতার এই আলোচনা কিন্তু আজকের নয়। তিনি এমন সময়ে জাতীয় চেতনার কথা বলেছেন যখন ভারতবাসী ধীরে ধীরে জাগ্রত হচ্ছেন, কিন্তু যে চেতনায় প্রতিবাদের ভাষা তীব্র হয়ে ওঠে, সেই চেতনা তখনও সংঘবদ্ধ হয়ে ওঠেনি। কিন্তু এও নিবেদিতা জানতেন, জাতীয় ভাবধারা চাপিয়ে দেওয়া যায় না,
তা ভেতর থেকে গড়ে ওঠা চায়। দ্য ন্যাশনাল আইডিয়া ক্যান নট বি ইম্পোজড ফ্রম উইদাউট, ইট মাস্ট ডেভেলপড ফ্রম উইদিন। ভেতর থেকে জাতীয় চেতনার উন্মেষটাই নিবেদিতা চেয়েছিলেন। আসলে নিবেদিতা যখন কলকাতায় বাগবাজার অঞ্চলে বাস করেছেন, তখন এই অঞ্চলে খুব রক্ষণশীল হিন্দুদের বসবাস ছিল। নিবেদিতা বাগবাজার অঞ্চলটাকে সামাজিক অবস্থান ও বৈশিষ্ট্য পূর্ণ একটা জায়গা বলে মনে করতেন এবং তার বৈশিষ্ট্যগুলোকে তিনি বারবার তুলেও ধরেছেন, বিভিন্ন সময় আমরা দেখেছি। নিবেদিতা বাগবাজার অঞ্চলটার সামাজিক অবস্থান ও বৈশিষ্ট্যতে বলেছেন যে আমাদের দৈনন্দিন কর্মধারার মধ্যে যে তত্ত্ব লুকিয়ে আছে, নিবেদিতার আলোচনায় তা স্পষ্ট হয়ে উঠেছে। যেখানে সমস্ত ইউরোপ ভারতের সমালোচনায় মুখর, সেই অবস্থায় বাগবাজারের গলিতে বসে নিবেদিতা দেখতেন আধো অন্ধকারে সম্ভ্রান্ত ঘরের মেয়েরা চলেছে তাদের গঙ্গা স্নানে। গঙ্গা স্নান অতি পবিত্র। ভারতের কাছে নদী মাতৃস্বরূপ। নদী তাদের কাছে মায়ের মতো নারী এক। নিবেদিতা দেখেছিলেন সুরেশ্বরী গঙ্গার অপরূপ রূপকে। তার কাছে হলুদ রং সিংহীর মতো অভিজাত এই নদী। নিবেদিতা বলেছেন, সেমিরামিস, ক্লিওপেট্রা ও মারি স্টুয়ার্ট যেমন স্বেচ্ছাচারী, এই নদীরও স্বভাব তাই। কিন্তু সাধারণের কাছে এই নদী কেবল জননী। জাতীয়তাবোধ তখনও জেগে ওঠেনি, তাও নিবেদিতার সমাজ পর্যবেক্ষণ ও বিশ্লেষণ অসাধারণভাবে সেখানে ব্যক্ত হয়েছে। নিবেদিতার এই সমাজ ভাবনা একটি অধ্যায়ের মধ্যে অল্প সময়ের মধ্যে তুলে ধরতে গেলে অনেক তথ্যই বাদ রয়ে যাবে। তাই আমি ঠিক করেছি নিবেদিতার এই সমাজ ভাবনাটিকে কয়েকটি বিভাগে ভাগ করে আপনাদের সামনে তুলে ধরব। আজকে তার সূচনা পর্বটি করলাম। এই নিবেদিতার সমাজ ভাবনা নিয়ে অনেক দূর আমাদের বিস্তৃত আলোচনা করার প্রয়োজন। তাহলে শুধু নিবেদিতার সমাজ ভাবনা বলেই আমরা নিষ্কৃতি পাব না। আমাদেরও সমাজ ভাবনার আসল রূপটার দিকে আমরা এগোতে পারব এবং আমরাও সঠিক সমাজকেন্দ্রিক নিজেদের মনোভাবটি খুঁজে পাব। নিবেদিতা সেটি চোখে আঙুল দিয়ে আমাদের দেখিয়ে দিয়ে গেছে। আমরা নিবেদিতার ভারত দর্শনের আজ 288তম পর্বে নিবেদিতার সমাজ ভাবনাকে প্রথম পর্বের অংশটি আপনাদের সামনে তুলে ধরে আমরা সেই জায়গায় পৌঁছতে চাই যেখানে এই সমাজ আমাদের কাছে চির আশ্রয়স্থল শুধু নয়, সমাজকে সার্বিকভাবে রক্ষা করাটাও আমাদের ভাবনা চিন্তার মধ্যে থাকা উচিত। নইলে যেখানে আমরা বসবাস করছি সেই সমাজটা যদি না টিকে আমরা টিকব কী করে? আসলে আমরা সেই গাছের উপরে বসে সেই গাছটারই নিচের জায়গাটা কাটার চেষ্টা করছি, তাহলে আমরা তো সেই গাছে সঠিক আশ্রয় পাব না। তাই আমাদের নিবেদিতার দৃষ্টিকোণ থেকে ভারতের সমাজ ভাবনাটি সঠিকভাবে আমরা খুঁজে পাওয়ার চেষ্টা করব পরপর বেশ কয়েকটি নিবেদিতার সমাজ ভাবনা থেকে। সকলে ভালো থাকবেন। আজ নিবেদিতার ভারত দর্শন এখানেই শেষ করলাম। আবার দেখা হবে আগামী রবিবার সকাল 6টায়। অঙ্গশতমা সদ্গময় তমসৌমা জ্যোতির্গময় ওং শান্তি 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 হরি ওং তৎসৎ। শ্রীরাম ও কৃষ্ণার্পণমস্তু।